দেখো, আমরা জানি যে সেল ডিভিশন, যখন আমরা এর আগেও মাধ্যমিক লেভেলে পড়েছি তখন দেখেছি যে 3 রকমের সেল ডিভিশন থাকে: মাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। 3 রকমের সেল ডিভিশন হয়। তো আমরা সেল ডিভিশন তো পরবর্তীকালে পড়বো অবশ্যই। তো সেল ডিভিশনের ক্ষেত্রে যে মাইটোসিস সেল ডিভিশন রয়েছে, সেই মাইটোসিস সেল ডিভিশন কী হয়, দেহকোষ বা বডি সেলের কিন্তু ডিভিশনের জন্য কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হয়। তার মানে দেহকোষের যে সংখ্যা বাড়ার যে ব্যাপারটা, সেটাতে জন্য কিন্তু মাইটোসিস ডিভিশন হয়, এবং যেটার ক্ষেত্রে সবসময় কিন্তু একই ধরনের অপত্য কোষ তৈরি হয়। তার মানে যে নতুন সেলগুলো ফর্ম করবে, সেই নতুন সেলগুলো কিন্তু সবই সেম টাইপের হয়, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে জেনেটিক্যাল কনফিগারেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু একই রকমের হয়, তার মানে আইডেন্টিক্যাল হয়। তো সেক্ষেত্রে সেই জায়গাতেই কিন্তু আমাদের সেল সাইকেলের কনসেপ্টটা আছে। আমাইটোসিস বা মিওসিস ডিভিশনে কিন্তু সেল সাইকেলের কোনো কনসেপ্ট নেই, কারণ 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এই সংখ্যাটা বাড়ার প্রয়োজনীয়তা একমাত্র মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রেই হয়। সেই জন্য আমরা প্রথমেই মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও যে এখানে সেল সাইকেল এবং তার যে রেগুলেশন পড়বো, সেই রেগুলেশন এবং মানে সেল সাইকেলের গোটা ব্যাপারটা কিন্তু আমরা মাইটোসিস ডিভিশনের ক্ষেত্রে পড়ার কথা ভাবছি। তো এখন দেখো, প্রথমেই আমি একটা কথা বলি, এই যে এখানে একটা সার্কেল করা রয়েছে এবং একটা মোটামুটি যে সমস্ত জিনিস লেখা রয়েছে, একটা সেল সাইকেল হিউম্যান বিংসের ক্ষেত্রে কমপ্লিট হতে মোটামুটি 24 আওয়ার্স মতো টাইম লাগে। 18 to 24 আওয়ার্স এরকম একটা টাইম কিন্তু লাগে। আমরা 24 আওয়ার্সের একটা ধরে কিন্তু আমরা এখানে মোটামুটি ব্যাপারটাকে ডিসকাস করব। তো একটা কথা যেটা বলি এখানে ভুল আছে, সেটা হলো যে এই সেল সাইকেলের ক্ষেত্রে যে টোটাল এই যে অ্যারোটা দিলাম, এই অ্যারোটা এই মানে G1S এবং G2 যে গোটা অ্যারোটা রয়েছে, এইটা কিন্তু টোটাল 23 ঘন্টা লাগে। এখানে ভাগ যেগুলো করা আছে লাল কালি দিয়ে যেগুলো ভাগ করা আছে, অবশ্যই সেই হিসাবে ভাগগুলো কিন্তু মেলাতে পারবে না। মানে সেই হিসাবে G1 মানে গ্যাপ 1 বলে একটা ফেজ রয়েছে, এই ফেজটাতে 10 ঘন্টা মতো টাইম লাগায়। মানে G1-এর ক্ষেত্রে যে সমস্ত ফাংশন প্লে করে, বা একটা সেল যখন G1 স্টেজে থাকে তখন যে সমস্ত কার্যাবলী সম্পন্ন হয়, তার জন্য 10 ঘন্টা মতো টাইম লাগে। সেই হিসাবে 10 ঘন্টার যে টাইম ডিউরেশন, সেই হিসাবে কিন্তু এস ফেজ বা সিনথেসিস ফেজ, এই ফেজে কিছু ফাংশন আছে আমরা দেখছি পরবর্তীকালে, এবং G2 ফেজ বা গ্যাপ 2 ফেজ, এখানেও কিন্তু ফাংশন রয়েছে। তো সেখানে 10 ঘন্টা কাটায় G1 ফেজে, 9 ঘন্টা কাটায় এস ফেজে, 4 ঘন্টা কাটায় G2 ফেজে। আমি বলতে চাইছি 10 ঘন্টা, 9 ঘন্টা, 4 ঘন্টার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু একরকম নেই, মানে অনুপাত অনুযায়ী কিন্তু সমান নাই। এখান থেকে গোটাটা, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত গোটাটা কিন্তু মাত্র 1 ঘন্টার টাইম। সেই হিসাবে কিন্তু আমরা একটা বড় গ্যাপ রেখেছি। এই ভুল ছবিটা আঁকার কারণ হলো আমরা জায়গাটা বেশি পাবো বলে। এই জায়গাটা না পেলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে বোঝাতে পারবো না, সেই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু ছবিটাকে এইভাবে এঁকেছি। এই ছবিটা অনুযায়ী কিন্তু তোমরা আঁকবে না, আমি বারবার বলে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য কিন্তু করা আছে। তার মানে একটা সেল এখান থেকে এই পর্যন্ত যে টাইমটা লাগছে, যেটাকে বলা হয় ইন্টারফেজ, বিশ্রামকালীন অবস্থা এখন সেলের, এটা 23 ঘন্টা টাইম লাগে। এই 23 ঘন্টা টাইম কিন্তু একটা প্রিপারেটরি ফেজ, মানে কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে। কিসের জন্য? সেল ডিভিশনের জন্য, যে সেল ডিভিশনটা হতে টাইম লাগবে মাত্র 1 ঘন্টা। তার মানে 23 ঘন্টার একটা প্রিপারেশন, এবং যে প্রিপারেশনটা মাত্র 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। আলটিমেট যে উদ্দেশ্য ছিল, মানে ওই অনেকটা বিয়ে বাড়ির মতো, 4 মাস ধরে বিয়ে আসছে কিন্তু বিয়ে একদিনই শেষ, সেই রকমের একটা ব্যাপার আর কি। 23 ঘন্টা ধরে সেলটা প্রিপারেশন নেবে, সমস্ত কিছু রেডি করবে ডিভিশন করানোর জন্য, আর সেই ডিভিশনটা মাত্র 1 ঘন্টাতে কমপ্লিট হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে সেল সাইকেল, তার ডিফারেন্ট যে ফেজগুলো রয়েছে, তাদের যে কাজগুলো রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নেব, তারপরে কিন্তু আমরা রেগুলেশনের জায়গায় যাব। তো প্রথমে আমরা দেখব যে একটা সেল মাইটোসিস ডিভিশনে, মানে সেলটা একটা রয়েছে, সেখান থেকে ভেঙে দুটো সেলে ভাগ হবে, বা দুটো সেল থেকে 4টে সেলে ভাগ হবে, এই যে ব্যাপারটা। তার মানে এখান থেকে যখন শুরু হচ্ছে, সেটা একটা সেল, তোমাকে ধরে নিতে হবে একটা সেল, সেই সেলটার মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে। কখনোই ভেবে নিও না যে গোলটা একটা সেল, তার মধ্যে ওই অংশটাই ওটা হচ্ছে, এই অংশটা এটা হচ্ছে, এই অংশটা এটা হচ্ছে, এই অংশটা, এরকম কিন্তু ভেবে নিও না। একটা সেল
কন্টিনিউয়াসলি কিন্তু ফেজগুলোকে পাল্টাচ্ছে, মানে সেই সেলটা G1 ফেজ পেরোনোর পরে এস ফেজে আসে, তারপরে G2 ফেজে আসে, তারপরে কিন্তু এই ডিভিশনাল ফেজে আসে। ঠিক আছে, তো এই জায়গাটায় কিন্তু কখনো গুলিয়ে ফেললে হবে না। তো প্রথমেই আমরা যে সাইকেলটা এঁকেছি সেখানে কিন্তু দুটো ফেজকে আমরা ভাগ করছি। একটা এই জায়গা থেকে আরম্ভ করে অ্যারোটা যেখানে শেষ হয়েছে সেই জায়গাটা পর্যন্ত আমরা আছে ইন্টারফেজ, এবং এই যে জায়গাটা যেটা 1 ঘন্টার পিরিয়ডে করা ছিল সেটাকে আমরা বলছি ডিভিশনাল ফেজ। ইন্টারফেজে 3টে দশা রয়েছে, G1, S আর G2, এবং ডিভিশনাল ফেজ যেটা, সেই ডিভিশনাল ফেজের কিন্তু দুটো দশা, একটা হলো ক্যারিওকাইনেসিস, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, কাইনেসিস মানে ডিভিশন, তার মানে নিউক্লিয়াসের ডিভিশন হবে, যেখানে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 4টে দশায় ভাগ করেছি, এবং তারপরে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন হবে। এখানেও একটা ভুল কিন্তু ছবিতে থাকবে, সবসময় সব জায়গাতেই পাবে, সেটা হলো যে ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইটোকাইনেসিস হয়, এটা কিন্তু একদমই নয়। ক্যারিওকাইনেসিস চলতে চলতেই কিন্তু সাইটোকাইনেসিস হয়। অ্যানাফেজ যে দশা, সেই অ্যানাফেজ দশা যখনই শুরু হয় তখনই কিন্তু সাইটোকাইনেসিসও শুরু হয়। আমরা যখন সেল ডিভিশন পড়বো তখন অবশ্যই আমরা ডিটেলসে সেই নিয়ে আলোচনা করব। তো আমরা এখন দেখে নেব যে এই যে প্রত্যেকটা ফেজ রয়েছে, এই প্রত্যেকটা ফেজে কী কী ফাংশন প্লে করছে। G1-এ কী কাজ করছে, এসে কী কাজ করছে, G2-তে কাজ করছে, প্রিপারেশনটা কীভাবে নিচ্ছে সেই জায়গাটা কিন্তু আমরা দেখে নেব, মানে টোটাল ইন্টারফেস দশায় কী কী কাজ হচ্ছে। দেখো কোন ফেজের ক্ষেত্রে কী ধরনের কাজ হয়, কোন ফেজে কী কী তৈরি হয়, এগুলো কিন্তু খুব ভালো করে, মানে অত্যন্ত মানে ছবির মতো কিন্তু মাথায় তার ধারণা থাকতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু নিটের প্রচুর কোশ্চেন আসে। তো প্রথমেই যে G1 ফেজ বা গ্যাপ 1 যেটা রয়েছে, সেখানে কি হয় যে নিউক্লিওটাইড, তোমাকে একটা জিনিসের ওপর বেস করে করতে হবে, আগে বুঝে নিতে হবে যে ইন্টারফেজ কেন রয়েছে। ডিভিশনাল ফেজে যা যা দরকার সেটা ইন্টারফেজে তৈরি হবে। একটা সেল যদি ডিভাইডিং অবস্থায় থাকে তাহলে তার ইন্টারফেজ যদি চলে, যদি পার্মানেন্ট হয়ে গেল তো ঠিক আছে, কিন্তু যদি এমন একটি জায়গা, ধরো আমি কথাই বলছি একটা উদ্ভিদের ক্ষেত্রে, কোনো কাণ্ডের মানে টিপ পোর্শন অথবা রুটের যে টিপ পোর্শন সেগুলো ডিভিশনাল ফেজে আছে, মানে সেই সেলগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইড করেই যাচ্ছে। এমন যদি হয়, বাস ধরো কোনো একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে সে আস্তে আস্তে বড়ো হচ্ছে, তার হাড়ের যে কোষ সেগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড করছে, তো সেই জায়গাগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে যে সেলটা আজকে ফর্ম করলো সেই সেলটা কিন্তু পরে আবার কালকে কিন্তু সেই সেলটা আবার দুটো সেলে কনভার্ট হয়ে যাবে, দুটো সেল আবার 4টে সেল হবে, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। আর একটা রুট মানে গাছের ক্ষেত্রে রুটের এনলার্জমেন্ট অথবা যে টিপ পোর্শন রয়েছে শ্যুটের মানে কাণ্ডের, তার এনলার্জমেন্টের জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইড করছে। তাহলে সেই জায়গায় মেন জিনিসটা কিন্তু এই গ্যাপ ফেজটাই কিন্তু মানে যে ডিভিশনাল ফেজে যা যা লাগবে সেগুলো তৈরি করা, এটা কিন্তু মেনলি কাজ। এবার এর মধ্যেও ইন্টারফেজের কাজটা তোমাকে বুঝতে হবে যে কোন ফেজটার পরে কোন ফেজটা আছে, সেই ফেজটায় কাজ কী আছে। দেখো সিনথেসিস ফেজ যেটা, সেটা হলো ডিএনএ সিনথেসিস করা, ডিএনএ রেপ্লিকেশন করানো। তাহলে ডিএনএ রেপ্লিকেশন করানোর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেইগুলোই তৈরি করাই কিন্তু জীবনের মেন কাজ, বুঝতে পারছো। সিনথেসিস ফেজ বা ডিএনএ মানে এই সিনথেসিস ফেজের মেন ব্যাপার হলো ডিএনএ সিনথেসিস, যাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি। মানে কি, ডিএনএর পরিমাণটা, কন্টেন্টটা ডাবল হওয়া, খুব ভালো করে মাথায় রাখবে। 2C থেকে 4C যদি ডিপ্লয়েড সেল হয় তাহলে 2N বলি আমরা, এখানে কিন্তু আমরা 2N থেকে 4N কখনো বলবো না। এনের যে ব্যাপারটা, এনের যে কনসেপ্টটা, সেটা আমরা আগের ক্লাসে বুঝে নিয়েছি, সেখানে আমরা কিন্তু সেট অফ ক্রোমোজোমের কথা বলেছি, এটা কিন্তু সেট অফ ক্রোমোজোমের কথা হচ্ছে না, এটা কন্টেন্ট ডিএনএর পরিমাণটার কথা হচ্ছে। তার মানে এখানে ডিএনএর যে টোটাল কন্টেন্ট যদি ডিভাইড করতে হয় তাহলে আগে ডবল করতে হবে। তাহলে এখানে ব্যাপারটা হলো ডিএনএটা এখানে ডাবল হয়, এখানে গিয়ে হাফ হয়, এখানে ডাবল হয়, এখানে গিয়ে হাফ হয়, এই ব্যাপারটা কন্টিনিউ চলছে। তার মানে কখনোই ক্রোমোজোম সংখ্যাটাকে আমরা বাড়াতে পারবো না। আমরা যদি 4N করে দিই তাহলে কিন্তু সেটা অবশ্যই মানুষের জায়গাতেই আর থাকছে না, এখানে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই বলছি, যদি মানুষ হয় তাহলে 2N থেকে যদি 4N করে দিই তাহলে কিন্তু অর্গানিজমটাই চেঞ্জ হয়ে গেল, এমন কিন্তু একদমই ভাববে না। সি মানে এখানে কনস্ট্যান্ট নাম্বার, সি মানে এখানে ডিএনএর টোটাল পরিমাণটার কথা বলা হচ্ছে, তাহলে এখানে ডিএনএর পরিমাণটা বাড়ে কিন্তু ক্রোমোজোমটা বাড়ে না। অ্যাকচুয়ালি গোদা বাংলায় বলতে গেলে যে ডিএনএ দিয়ে ক্রোমোজোমগুলো তৈরি হবে সেই ডিএনএগুলোর ডাবল কপি তৈরি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি ডিএনএগুলোর ডাবল কপি তৈরি হচ্ছে এখানে।
ঠিক আছে। এবার এই সিনথেসিসটা করার জন্য যে সমস্ত জিনিস লাগবে সেগুলো জি1-এ তৈরি হয়। যেমন দেখো ডিএনএ, নতুন ডিএনএ তৈরি করতে গেলে নিউক্লিওটাইড লাগবে। নিউক্লিওটাইড মানে ডিএনএ ইকুয়াল টু নিউক্লিওটাইড চেন, পলিনিউক্লিওটাইড চেন, তার মানে নিউক্লিওটাইড জুড়ে জুড়ে তৈরি হয় ডিএনএ। সুতরাং সেই ডিএনএ তৈরি করতে গেলে তার কাঁচামালটা লাগবে, আর এখানে নিউক্লিক অ্যাসিড এর কাঁচামাল হলো নিউক্লিওটাইড। তো সেখানে জি1-এর ক্ষেত্রে নিউক্লিওটাইড লাগবে, ওটা তৈরি হয় ওই ফেজের কাজ। অ্যামাইনো অ্যাসিড লাগবে, কারণ ডিফারেন্ট টাইপসের এনজাইম এখানে কাজ করবে। এই যে ডিএনএ সিনথেসিস, যাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি, এই রেপ্লিকেশন চালানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের উৎসেচকের প্রয়োজন আছে। পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, 2, 3 এরকম, হেলিকেজ, টোপোআইসোমারেজ এরকমের প্রচুর অনেক ধরনের এনজাইমের প্রয়োজন আছে, এবং প্রত্যেকটা এনজাইমেরই গঠনগত উপাদান হলো প্রোটিন। তাহলে সেই জায়গায় বিভিন্ন ধরনের এনজাইমগুলো তৈরি করতে গেলে প্রোটিন লাগবে, এবং সেই প্রোটিনগুলো সব কিন্তু ওখানে ফর্ম করবে। ডিফারেন্ট টাইপসের আরএনএ এখানে ফর্ম করবে, এবং এনজাইমের কথা তো বললাম, এবং সঙ্গে সঙ্গে এটিপি ফর্ম করবে। আরেকটা জিনিস হলো এটিপি তো লাগবেই, কারণ সিনথেসিস হতে গেলে প্রচুর পরিমাণে এনার্জি লাগবে, সেই এনার্জিটা কিন্তু এখানে ফর্ম হবে। আরেকটা জিনিস হলো সেটা হলো যে নিউক্লিয়াস যেটা, সেই নিউক্লিয়াসের এনলার্জমেন্ট হবে, বা গোটা সেলটাই কিন্তু তার ভলিউমটাকে বাড়াবে। কারণ কি, একটা সেল যখন দুটো সেলে ভাগ হবে, তাহলে সেই সেলটা নিশ্চয়ই তার টোটাল কন্টেন্টটা বাড়াতে হবে। তার মানে সেই সেলটার টোটাল সাইটোপ্লাজমের মধ্যে যা আছে, যে যত মেটেরিয়াল আছে, যা জিনিসপত্র আছে, এবং যত সেল অর্গানেল আছে, সেই সেল অর্গানেলগুলো কিন্তু হাফ হবে। তার মানে কি, আগে ডাবল করে হাফ করতে হবে। সব সেল অর্গানেল যদি ডাবল না হয়, তবে সংখ্যাটা তো কিছুটা বাড়াতেই হবে, তারপরে হাফ করতে হবে, নাহলে কিন্তু সেই সেলটা পরে যে অপত্য কোষটা তৈরি হবে সে কিন্তু কাজ চালাতে পারবে না। সেই সমস্ত জিনিসগুলো বাড়ানো কিন্তু জি1-এর কাজ। এস পেজের কাজ হলো ডিএনএ সিনথেসিস করা, যেটা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রোজোম, যেটা মানে প্রাণী কোষের ক্ষেত্রে যদি অবশ্যই হয় সেন্ট্রোজোম, তাহলে সেটাকে ডিভাইড করতে শুরু করবে, মানে সেন্ট্রিওলের বিভাজন শুরু হবে। এরপর দেখো জি2 ফেজ যেটা, সেটাতে কী হবে, ডিফারেন্ট টাইপসের আরএনএ, যেমন এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এই ধরনের যে সমস্ত আরএনএ রয়েছে, সেই ধরনের আরএনএগুলোর সমস্ত কিছু ফর্ম করবে। এবং প্রোটিন সিনথেসিস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই প্রোটিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে টিবিউলিন প্রোটিন, কেননা এই জায়গায় এসে বেমতন্তু গঠন করবে, স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু গঠন করার ঘটনা রয়েছে এখানে। তো সেখানে কিন্তু প্রোটিন, ডিফারেন্ট টাইপসের প্রোটিন, অবশ্যই টিবিউলিন প্রোটিনও তার সঙ্গে থাকছে, সেটাকে তৈরি করা, এবং ডিফারেন্ট টাইপসের এনজাইম যেগুলো ওই সেল ডিভিশন করাতে কাজে লাগবে, সেই এনজাইমগুলো কিন্তু সিনথেসিস করানো এখানে কাজ রয়েছে। সেই জন্য প্রোটিন সিনথেসিস কিন্তু করাতেই হবে, এবং গোটা কাজটা চালানোর জন্য প্রচুর পরিমাণে এটিপি লাগবে সেল ডিভিশন করানোর জন্য, সেই জন্য সেখানে এটিপির প্রয়োজন হবে। সেই জন্য এখানে এটিপির প্রয়োজন, মানে এটিপিও কিন্তু এখানে ফর্ম করবে। এরপরে এই টোটালটা মাত্র 1 ঘন্টার আগেই বলেছি, যেখানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজনের ঘটনা ঘটবে। নিউক্লিয়াসের বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এরকমের 4টে দশা রয়েছে, এবং তারপরে ক্যারিওকাইনেসিস হবে, যেগুলো আমরা মাইটোসিস ডিভিশনে অবশ্যই ডিটেলসে আলোচনা করব, সেটা এখানে আলোচনা করার বিষয়বস্তু নয়। এই হলো মোটামুটি আমাদের সেল সাইকেল। আবারও বলছি, সেল সাইকেল কিন্তু আমরা মাইটোসিস ডিভিশন যেটা, সেই মাইটোসিস ডিভিশনের ক্ষেত্রে কিন্তু সেল সাইকেলের আলোচনা চলছে, কেননা মিওসিসের ক্ষেত্রে বা মাইটোসিসের ক্ষেত্রে সেল সাইকেলের কোনো কথাই ওঠে না। কারণ একটা শুক্রাণু, মিওসিসের ক্ষেত্রে বলছি, কখনো দুটো শুক্রাণুতে পরিণত হতে পারে না। তো সেক্ষেত্রে ওই জায়গাতে সেল সাইকেলের কোনো কনসেপ্ট আসবেই না। একমাত্র মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে সেল সাইকেলের কনসেপ্টটা আসবে, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে আমাদের যখন রেগুলেশন দেখব, রেগুলেশন দেখার আগে আমাদের কিছু জিনিস ভালো করে জানতে হবে, তার আগে এই ছবিটাকে একটু ক্লিয়ার করতে হবে। এখানে আরেকটা জিনিস আমি এখনও বলিনি, G0 ফেজ। বইয়ে সম্ভবত বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে, কিন্তু সেখানে ভুল থাকার ব্যাপারটা রয়েছে। G0 কেন এখানেই হবে, ওই ওপরেও কিন্তু কিছু কিছু বইয়ের ক্ষেত্রে এই উপরে এখানে শুরু হওয়ার মুখেই কিন্তু G0-র কথা বলা থাকবে, কিন্তু ওইটা কিন্তু ভুল। G0 কিন্তু এই জায়গাতেই হবে। কেন হবে সেটা কিন্তু আমাদের ক্লিয়ার কাট আইডিয়া একটা থাকবেই এখনই। তো আমরা এটা মুছে যখন সেল সাইকেল রেগুলেশন বলবো, তখন কিন্তু এই জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি। তার আগে একটা জিনিস কি, এটা মোছার আগে এই যে কোন জায়গায় কি কাজ হচ্ছে, সেই কাজগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝে রাখতে হবে। কাজগুলো না বুঝলে কিন্তু রেগুলেশন বোঝাটা অসম্ভব হয়ে যাবে। দেখো, সেল সাইকেল রেগুলেশন এই জায়গায় পড়তে গিয়ে আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের দেখতে হবে যে সেল সাইকেল এই যে ব্যাপারটা, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট মানে কি,
দেখো আমরা যখন হাইওয়েতে যাই তখন বিভিন্ন জায়গায় দেখি যে সেখানে কিন্তু চেক পয়েন্ট থাকে, যেগুলো আমাদের মেনলি টোল ট্যাক্সের যে জায়গাগুলো থাকে। দেখো টোল ট্যাক্সের জায়গাগুলো শুধুমাত্র যে টাকা পয়সা নেওয়া বা ট্যাক্স নেওয়ার ব্যাপারটা তো নয়, সেখানে কিন্তু আরেকটা কাজ থাকে, সেটা হলো চেকিং করা। বিভিন্ন সময় ধরো আমি কথাই বলছি, কোনো এমন কোনো এমন কোনো খবর পুলিশের কাছে পৌঁছালো যেখানে এক গাড়ি বারুদ আছে, তো সেখানে কিন্তু চেকিং পয়েন্টে কিন্তু চেক হতে পারে, বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে চেক হতে পারে। আমাদের সেল সাইকেল রেগুলেশনের ক্ষেত্রে সেই চেকিংয়ের ব্যাপারগুলো কিন্তু রয়েছে, এবং এই চেক পয়েন্টগুলো যখন কাজ না করে তখনই কিন্তু ক্যান্সারের মতো ঘটনাটা ঘটে, ঠিক আছে? এবং ক্যান্সারের মতো ঘটনাটা তখনই ঘটবে, তুমি ভালো করে মাথায় রাখো, যে ক্যান্সার কিন্তু একমাত্র মাইটোসিস ডিভিশন যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলোতেই ক্যান্সার হয়। যেখানে মিওসিস ডিভিশন হয় সেই জায়গায় কিন্তু ক্যান্সার হয় না। তার মানে কি বলছি? তার মানে শুক্রাণু বা স্পার্ম এবং এগে কোনো দিন কিন্তু ক্যান্সার হবে না, কারণ সেল সাইকেল যেখানে আছে সেখানেই সেল সাইকেল রেগুলেশন আছে। যাদের সেল সাইকেলই নেই তাদের সেল সাইকেল রেগুলেশন কোথায় আসবে? ক্যান্সার মানে হলো এই যে সেল সাইকেল রেগুলেশন, যে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টগুলো কাজ না করা, যেটাই ক্যান্সারের কারণ। তো এখানে খুব ভালো করেই তুমি বুঝতে পারবে ব্যাপারগুলো। 3টে চেক পয়েন্ট সেল সাইকেলের ক্ষেত্রে আছে। একটাকে বলে G1S চেক পয়েন্ট। কীভাবে নাম দেওয়া হয়েছে? যে ফেজের মধ্যে রয়েছে। আমরা আগেই দেখেছি যে G1S G2 এরম রয়েছে, তাহলে G1 আর S এর মাঝে রয়েছে, ওই জন্য ওকে G1S চেক পয়েন্ট বলা হয়। G2 এবং এটাকে বলা হয় মাইটোটিক ফেজ, যেটা ডিভিশনাল ফেজ, এই গোটাটার নাম হলো মাইটোটিক ফেজ, সেই জন্য ওকে G2M ফেজ বলা হয়। এবং এখানে যেটা রয়েছে সেটা অবশ্যই এই যে চেক পয়েন্ট লিখেছি M চেক পয়েন্ট, যেটাকে মাইটোটিক চেক পয়েন্ট বলা হচ্ছে। এখানে অবশ্যই মেটাফেজ না, মাইটোটিক চেক পয়েন্ট। এটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ বেশ ঠিক আছে, কিন্তু ওখানে চেক পয়েন্ট যেটা সেটাকে মাইটোটিক চেক পয়েন্ট বলা হচ্ছে, কারণ এই গোটাটা ডিভিশন, মাইটোটিক ডিভিশন, সেই জন্য ডিভিশনাল ফেজটাকে, গোটাটাকে বলা হয় মাইটোটিক ফেজ। তার মানে এটা ইন্টারফেজ আর ওটা মাইটোটিক ফেজ বা ডিভিশনাল ফেজ, সেই অনুযায়ী হিসাব করে নাম ওটা মাইটোটিক চেক পয়েন্ট। তার মানে 3টে চেক পয়েন্ট এখানে রয়েছে, একটা G1S, একটা G2M এবং একটা M। এই 3টে চেক পয়েন্ট রয়েছে। এই 3টে চেক পয়েন্টের কাজ কী? কাজ খুব সোজা, সেটা হলো G1 দশাতে যে সমস্ত কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলো যদি G1 দশাতে না হয়, তাহলে যখন সেলটা এই ফেজ থেকে এই ফেজে আসবে তখন আসতে দেবে না, ওই চেক পয়েন্টে আটকে দেবে। মানে আগেই ভালো করে বুঝে নাও, আগেই বলেছি যে এইটা কখনোই ভেবে নিও না যে একটা কোষ এবং এই কোষের এই অংশে এটা হচ্ছে, এই অংশে এটা হচ্ছে, এই অংশে এটা হচ্ছে, এমন তো নয়। কোষটা কিন্তু ধাপে ধাপে স্টেজগুলোকে এগুচ্ছে, মানে যা যা করার কথা ছিল G1-এ গোটা কোষটার মধ্যে কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে। তারপরে সেই কোষটাতে কিন্তু S ফেজটা এসছে, S ফেজটা পার করার পর সেই কোষটার গোটাটার মধ্যেই কিন্তু G2 ফেজ এসছে। তার মানে এটা ঘটনা। তার মানে G1 ফেজে কী হওয়ার কথা ছিল? বিশেষ করে নিউক্লিওটাইড ফর্মেশনের কথা ছিল, বিভিন্ন এনজাইম তৈরি হওয়ার কথা ছিল এবং প্রোটিন তৈরি হওয়ার কথা ছিল। যদি এগুলোর মধ্যে কেউ না হয় তাহলে কিন্তু এই চেক পয়েন্টটা পার করার সময় আটকে দেবে। আটকে দেবে কী করে সেটা আমরা দেখছি একটু পরে। আটকে দেবে কী করে? আটকে দেবে তাহলে সিম্পল ব্যাপার, নিউক্লিওটাইড দরকার। এখানে এস ফেজে ডিএনএ তৈরি হবে, এবার ডিএনএ তৈরি কাঁচামাল হলো নিউক্লিওটাইড। তাহলে যদি নিউক্লিওটাইডই ওখানে তৈরি না হয় তাহলে এস ফেজে এসে লাভটা কী হবে? অবশ্যই কোনো লাভ নেই। সেই জন্য এস ফেজটা কিন্তু হবেও না, এস ফেজটা কিন্তু চলবেও না। সেই জন্য G1 ফেজেই কিন্তু আটকে দেবে, আর সেই জায়গাতেই কিন্তু আমরা G0-র কথাটা বাকি মানে আমরা ছেড়ে রেখেছিলাম। দেখো একটা সেলের যা যা দরকার হয় ডিভিশন করানোর জন্য, সেই জিনিসগুলো যদি না পায় আটকে দেবে। তাহলে একটা সেল যদি কমপ্লিটলি প্রিপেয়ার না হয় এস ফেজে আসার জন্য, তাহলে G1S চেক পয়েন্ট যেটা সেখানে আটকাবে। এখানে কেন আটকাবে? এখানে আটকানোর তো কোনো প্রশ্ন নেই। তার কারণ সেলটাকে আগে তো G1 দশায় ঢুকে গোটাটাকে দেখিয়ে দিয়ে যখন পার করতে যাবে তখন তো তাকে দেখাতে হবে যে আমি পার করতে পারছি না, তখনই না আটকাবে। প্রথমেই তো চেক পয়েন্টই নাই। তাহলে এখান থেকে G0 দশা মানে গ্যাপ জিরো, মানে অ্যাকচুয়ালি যে সেলগুলো ডিভাইড করতে পারছে না, টেম্পোরারি অথবা পার্মানেন্টলি ডিভাইড করতে পারছে না,
তাদেরকে বলা হয় জি0 দশায় আছে। যেমন স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন, তার কারণ হিসাবে আমরা বলতাম যে সেন্ট্রোজোম ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, আছে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায়। তার মানে কি এখানে সেন্ট্রোজোম ফাংশন লেস, সেই জন্য সে কিন্তু চেক পয়েন্টে আটকে গেছে এবং সে পার্মানেন্টলি জি0 দশায় গেছে, কারণ তার সেন্ট্রোজোম কোনো দিনই অ্যাক্টিভেট অবস্থায় আসবে না। কিন্তু এমন যদি হয় একটা কোষ তার সঠিক আকার আকৃতি তৈরি করতে পারেনি, সে জি0 দশায় এলো। এবার জি0 দশায় থাকা মানে কিছু নয়, জি1 ফেজে আটকে থাকা। এবার জি1 ফেজে যদি সে আরও 2 ঘন্টা পার করে যদি সে টোটাল রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে, সে কিন্তু এই ফেজটাকে পার করে চলে আসবে, মানে চেক পয়েন্টটাকে পার করে দেবে। তার মানে সে তখন টেম্পোরারি জি0 দশায় রয়েছে। তোমার জি0 এখানে টেম্পোরারি আর পার্মানেন্ট দুটোই হতে পারে। তো এখানে জি0 থাকার কারণটা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো, যে চেক পয়েন্টে এসে আটকাবে, ওখানে প্রথমে আটকাতে পারবে না, চেক পয়েন্টে এসে আটকে দেবে। যাই হোক, এরপর এখানে দেখো জি2এম চেক পয়েন্ট। জি2এম চেক পয়েন্ট, জি2তে কী কাজ ছিল? জি2তে ডিভিশনে যাওয়ার আগে জি2তে যা কাজ ছিল সেই কাজগুলো যদি না করে, মানে সেন্ট্রিওলে যদি প্রাণীকোষ হয়, সেন্ট্রিওলে বিভাজন হয়েছে কিনা দেখে নেবে। মাইক্রোটিউবুলস, টিউবিউলিন প্রোটিন সঠিক পরিমাণে গ্যাদার করতে পেরেছি কিনা, জড়ো করতে পেরেছি কিনা, যে এত বেমতন্তু তৈরি হবে সেই বেমতন্তুগুলোর জন্য যে কাঁচামাল টিউবিউলিন ফাইবার সেগুলো তৈরি হয়েছে কিনা, এবং ডিএনএ এখানে সিনথেসিস হয়েছিল, সেই সিনথেসিস করার সময় কোনো ভুল টুল হয়নি তো? যদি ভুল হয় তাহলে এই ফেজে আটকে দেবে। যদি ডিএনএ তৈরি করার সময় ধরো কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তাহলে সেই ভুলগুলোকে ঠিক করার জন্য কিন্তু জি2 ফেজে আটকে দেবে। তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখানে জি2তে দেখবে। জি2এম চেক পয়েন্ট যদি না হয় তাহলে এখানে আটকে দেবে, আরও টাইম কাটাবে, তারপরে পরবর্তী স্টেজে যাবে। আর এম চেক পয়েন্টে কী হবে? এম চেক পয়েন্টের কাজ হলো দেখবে যে সেখানে যে কাইনেটোকোরের সঙ্গে বেমতন্তুগুলো সঠিকভাবে লেগেছে কিনা। একটু আগেই মানে আমরা আগের ভিডিওতে পড়িয়েছি, দেখো এখানে বেমতন্তু যেগুলো, সেই বেমতন্তুগুলো এই কাইনেটোকোরের সঙ্গে ঠিকঠাক লেগেছে কিনা। কেননা এই ঠিকঠাক লাগলে এরপর কিন্তু কাইনেটোকোর মানে বেমতন্তুগুলো কিন্তু একে অপরের সঙ্গে মানে উল্টো দিকে টান দেবে। টান দিলে কী হবে, এইটা একটা ক্রোমোজোমের সেট ওইদিকে, একটা ক্রোমোজোমের সেট এইদিকে চলে আসবে। তাহলে যদি বেমতন্তুগুলো সঠিকভাবে না আটকায় কাইনেটোকোরের সঙ্গে, তাহলে কিন্তু টান মারলে কিন্তু এমন হতে পারে যে গোটা ক্রোমোজোমের যে সেটটা সেটা কিন্তু একই দিকে চলে গেল, একদিকে কেউ গেলই না। যেমন দড়ি টানাটানিতে হয়, একটা ডিম যদি খুব বেশি শক্তিশালী হয়, একটা টিম যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু সে উড়িয়ে নিয়ে চলে আসবে, এমন ঘটনা ঘটে। তাহলে এখানে বেমতন্তুগুলো কাইনেটোকোরের সঙ্গে সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা সেটাই দেখার কাজ হলো এম চেক পয়েন্টের। ঠিক আছে, তো 3টে চেক পয়েন্টের কাজ নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝেছো। এরপরে কী করে তারা রেগুলেট করে সেটা আমরা একবার দেখে নেব। দেখো এখানে জি1-এর ঘরটা একটু খেয়াল করো। দেখো সেখানে একটা ছবি আঁকা আছে, ছবিটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য আঁকা। সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন, এই সিডিকে প্রোটিনটা জি1-এ থাকে বা সেলের মধ্যে কিন্তু থাকে। সেল ডিভিশন চলাকালীন সেলের মধ্যে সিডিকে সবসময় উপস্থিত আছে। এবার আরেকটা দেখো ছবিটার মধ্যে দেখবে এখানে একটা গোল রঙে মানে গোল মতো অংশ ফাঁকা রেখে বাকি ছবিটা আঁকা আছে, আর পাশে সাইক্লিন আঁকা আছে যেগুলো দেখতে গোল গোল, মানে ওই সাইক্লিনটা সিডিকের মধ্যে ঢুকে যাবে এমনই স্ট্রাকচারে মিল করে করা আছে। ঠিক আছে, যদি সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিনটা যদি সাইক্লিনকে বাইন্ড করে ফেলে, তাহলে কিন্তু এই ফেজটাকে পার করে ফেলবে, মানে এটা সিগন্যাল দেবে যে যা যা তৈরি হওয়ার কথা ছিল সেগুলো কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এবার সাইক্লিন প্রোটিনটা কখন তৈরি হবে? যখন সেলের জি1-এ যা যা হওয়ার কথা ছিল সেগুলো যখন টোটালটা হয়ে গেছে, তখন সেল তখন কিন্তু সাইক্লিন প্রোটিনটা তৈরি করবে। এবার কোন সাইক্লিন প্রোটিন তৈরি করবে? জি1এস সাইক্লিন প্রোটিন তৈরি করবে, যেহেতু জি1এস সাইক্লিন দশাটাই কিন্তু তাকে পার করতে হবে। আশা করি বুঝতে পারছো কী বলছি। সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ একটি এনজাইম, অবশ্যই প্রোটিন দিয়ে তৈরি, সেই জন্য প্রোটিন আমরা লিখতেই পারি। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন সেলের মধ্যে আছে। জি1-এ যা যা কাজ ছিল সেই কাজগুলো যদি কমপ্লিটলি করে ফেলে, তাহলে সেক্ষেত্রে জি1এস সাইক্লিনটি তৈরি করবে। যদি জি1এস সাইক্লিন তৈরি করে, তাহলে সেই জি1এস সাইক্লিন কিন্তু সিডিকের সঙ্গে বাইন্ড করে যাবে।
দেখো নিচেটা এখন দেখবে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, অন্য কিছু নয়। এই সিডিকে যদি সাইক্লিনের সঙ্গে বাইন্ড করে যায় তখন তাকে বলা হবে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টর তৈরি হওয়ার মানে হলো ম্যাচিওর করে গেছে, মানে সেলটার যা যা ডিমান্ড ছিল, যা যা রিকোয়ারমেন্ট ছিল পরের ফেজে যাওয়ার, সেই রিকোয়ারমেন্ট পালন করে ফেলেছে। মানে এই যে ছবিটা তৈরি হলো, সাইক্লিনটাকে আমরা ওর মধ্যে ভরে দিয়েছি, তখন কিন্তু এটা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। মানে সিডিকে প্লাস সাইক্লিন প্রোটিন এই দুটোকে নিয়ে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। যদি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয় সেক্ষেত্রে সেলটা কিন্তু পরের স্টেজে যাওয়ার জন্য পারমিশন পেয়ে যাবে। এখন এই সাইক্লিন প্রোটিনটার নাম দেখো G1S সাইক্লিন, পরেরগুলো একই রকম, শুধু প্রোটিনটার নাম চেঞ্জ হয়েছে। সাইক্লিন প্রোটিনটা কোন ফেজে আছে তার অনুযায়ী নাম হয়েছে। এখানে যে সাইক্লিন প্রোটিনটা দেখো একই জিনিস, আমরা ছবিটাকে একটু আলাদা রকম এঁকেছি, অন্য কিচ্ছু না। এটা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা সাইক্লিন, তবে এটা G2M সাইক্লিন, সাইক্লিন প্রোটিনটা আলাদা। বাকিটা একই। তাহলে এর ছবিটাকে একটু চেঞ্জ করেছি, তাহলে ওইটা যখন এর মধ্যে প্রবেশ করে যাবে বা জয়েন করে যাবে তখন এখানেও ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর হবে, এবং যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কিন্তু G2M যে চেক পয়েন্ট ছিল তাকে পার করে ফেলবে। তার মানে সেই সেলটা কিন্তু পরের স্টেপে এগিয়ে যাবে। ঠিক আছে, এবার ওখানেও কিন্তু একই জিনিস, এম চেক পয়েন্ট পার করার সময় এম সাইক্লিন প্রোটিন তৈরি করবে, এবং যে এম সাইক্লিন প্রোটিন কিন্তু সিডিকের সঙ্গে বাইন্ড করে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করবে এবং এম চেক পয়েন্ট পার করে ফেলবে। যদি দেখে যে ক্রোমোজোমের বেমতন্তুগুলো কাইনেটোকরের সঙ্গে, মানে বেমতন্তুগুলো কাইনেটোকরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে আছে, যদি সেই সিগন্যাল পায় তাহলে কিন্তু সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়, এম সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়, এবং তখনই কিন্তু ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা তৈরি হয় এবং অটোমেটিক ওই স্টেজটাকে কিন্তু পার করে দেবে, বা যে বেমতন্তু যে পরস্পরের উল্টো দিকে টানতে পারে সেই সিগন্যাল দেবে। এই হলো চেক পয়েন্টের ব্যাপার। এবার সাইক্লিন প্রোটিনটা কখন তৈরি হয়? সাইক্লিন প্রোটিনটার তৈরি হয় তো অবশ্যই বললাম, যার ফেজে যা রিকোয়ারমেন্ট আছে সেটা কমপ্লিট করে ফেললে সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়। সাইক্লিন নাম এই জন্যই যে সাইক্লিক আকারে, চক্রাকারে যেহেতু তৈরি হচ্ছে, বারবার তৈরি হচ্ছে, সেই জন্য এই প্রোটিনটার নাম হলো সাইক্লিন। দেখবে শেষে আয়ন আছে মানেই সেটা প্রোটিন, এএসি আছে মানেই সেটা এনজাইম। তো এখানে সাইক্লিক আকারে তৈরি হচ্ছে মানে একে সাইক্লিন প্রোটিন বলা হচ্ছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার একটা জিনিস বলি, ক্যান্সার সেলের ক্ষেত্রে কি হয়। ক্যান্সার সেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এই চেক পয়েন্টগুলো কাজ করে না। একটা নর্মাল সেলের ক্ষেত্রে দেখো এই চেক পয়েন্টগুলো কাজ করছে, সেই জন্য G1 ফেজের একটা লিমিটেড টাইম রয়েছে, একটা টাইম রয়েছে 10 ঘন্টা, এস ফেজের 9 ঘন্টা, G2 ফেজের 4 ঘন্টা। এই যে টাইমগুলো রয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম। এই টাইমগুলো কাটানোর জন্য একটা সেল তোমার যদি হাতে ছড়ে যায় বা কিছু হয় মানুষের সেলের, সেটা ডিভাইড করতে কিন্তু 18 থেকে 24 ঘন্টা টাইম নেবে একটা সেল একবার ডিভাইড করতে। কিন্তু যখন সেটা ক্যান্সারাস হচ্ছে তখন কিন্তু এই চেক পয়েন্টগুলো কাজ করছে না, সেই জন্য যে সেলটা 24 ঘন্টায় ডিভাইড করার কথা সেই সেলটা হয়তো 1 ঘন্টায় ডিভাইড করে যাচ্ছে। তার মানে অবভিয়াসলি সেই সেলের গ্রোথ অনেক বেশি হবে, সেখানে টিউমার বা ক্যান্সারাস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাগুলো এই কারণের জন্যই হয়। এবং এটা হয় তার কারণ হলো এই চেক পয়েন্টগুলোকে তোলার জন্য মিউটেশন, বিভিন্ন ধরনের মিউটেশন তার জন্য দায়ী। মানে ফিজিক্যাল, কেমিক্যাল বিভিন্ন ধরনের মিউটেশন আছে, আমরা পরে পড়ব। সেই মিউটেশনগুলো কিন্তু এই ধরনের চেক পয়েন্টগুলোকে তুলে দেওয়ার পেছনে রয়েছে। তার মানে ক্যান্সারের গোটা ব্যাপারটা কিন্তু এই সেল সাইকেলের রেগুলেশন দিয়ে, অন্য কিছু নয়, শুধুমাত্র সেল সাইকেলের রেগুলেশনে যে চেক পয়েন্ট রয়েছে সেই চেক পয়েন্টগুলো কাজ না করার জন্য ক্যান্সার হওয়ার ব্যাপারটা রয়েছে। দেখো এখানে উপরে একবার দেখাও, দেখো হেইফ্লিগ লিমিট বলে একটা টার্ম রয়েছে। কি হয় ব্যাপারটা, সেটা হলো প্রত্যেকটা সেল যখন ডিভাইড করার একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। সেলটা ডিভাইড করতে করতে একটা টাইম সেলটা ডিভাইড করা বন্ধ করে যায়, তার একটা লিমিট রয়েছে, যাকে হেইফ্লিগ লিমিট বলছে। কী ব্যাপারটা, সেটা হলো আমরা যখন ক্রোমোজোম পড়েছিলাম তখন দেখেছিলাম যে ক্রোমোজোমের যে টেলোমিয়ার রিজিয়ান, সেই টেলোমিয়ার রিজিয়ান কিন্তু যতবার সেল ডিভিশন করছে ততবার কিন্তু একটু একটু করে ছোটো হচ্ছে। তাহলে ছোটো হতে হতে একটা টাইম আসবে যখন সেলটা কিন্তু আর ডিভাইড করতে চাইবে না। তার মানে একটা সেল ডিভাইড করতে শুরু করলো, প্রথম দিকে যত ফার্স্ট ডিভিশন করবে, ডিভাইড করবে, যত পরের দিকে যাবে তত কিন্তু সে ডিভাইড করতে চাইবে না বা পারবে না। এই একটা নির্দিষ্ট লিমিট রয়েছে যার পর সেল আর ডিভাইড করতে চায় না, যাকে বলা হয় হেইফ্লিগ লিমিট।
ঠিক আছে, মানে এর পরবর্তী দশায় কিন্তু এর পরবর্তীকালে কিন্তু সেলটা আর ডিভাইড করতে চাইবে না বা ডিভাইড করতে পারবে না, যাকে আমরা হেইফলিক লিমিট বলছি। ঠিক আছে, এই মোটামুটি সেল সাইকেল এবং তার রেগুলেশন এর ব্যাপারগুলো রয়েছে। ভালো করে পড়বে চেক পয়েন্টগুলো এবং সমস্ত পেজে কোন জায়গায় কী কাজ হচ্ছে এগুলো কিন্তু একদম খুব ভালো করে পড়ে রাখতে হবে, কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসবে।